শি ট্রাম্প শীর্ষ বৈঠক, বিশ্ব শক্তির ভারসাম্য, কৌশলগত খেলায় চীন যুক্তরাষ্ট্রের নতুন ইনিংস শুরু, চুক্তি নিয়ে বিশ্বমঞ্চে নতুন উত্তেজনা, দক্ষিণ এশিয়া থেকে গ্লোবাল মার্কেটে গভীর প্রভাব। সুপ্রিয় দর্শক, বিশ্ব সংযোগে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি কাজল হায়দার, আর আমার সঙ্গে আজকে স্টুডিওতে রয়েছেন সিনিয়র সাংবাদিক বিশ্বজিৎ দত্ত ভৌমিক। বিশ্বদা, আমাদের অনুষ্ঠানে দর্শকদের তরফ থেকে আপনাকে আবার স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। এমডি দিলার হোসেন লিখছেন, বাংলাদেশের নেতারা যদি ভালো হতো, আরও দেশের ডেভেলপ হতো। আর এখন মিয়ানমারের সঙ্গে টক্কর দেওয়া যেত, কিন্তু মিয়ানমার আমাদের অবস্থা ভালো না বলে মিয়ানমার চোখ রাঙানি তাদের আমাদের দেখতে হচ্ছে। আর যদি মিয়ানমার অ্যাটাক করে, দুর্নীতি লুটপাটের টাকা দিয়ে তো বাঁচা যায় না, তাই তারা ইউক্রেন হয়ে যাবে যদি এগুলো বন্ধ না করে। ওনার ব্যক্তিগত মতামত তা আমরা পড়লাম, ধন্যবাদ আপনাকে। সৈকত নামে আমাদের এক দর্শক লিখছেন, এই পৃথিবীটা অস্থির করার জন্য একমাত্র আমেরিকার প্রেসিডেন্ট যথেষ্ট কি? আপনারা কি বলছেন? প্রশ্ন করছে আপনাকে, শুধু কি আমেরিকা দায়ী বলতে পারেন এক অর্থে? এক অর্থে কিন্তু বিষয়টা এক শব্দে এটার আনসার দেওয়া সম্ভব না। আচ্ছা, আমরা এটা নিয়ে একদিন একটা এপিসোড করব, কারা বিশ্বটাকে অস্থির করে রাখছে। কি বলবেন? কারা? দেখেন, জিও পলিটিক্সে প্রতিনিয়তই পরিবর্তন হয়, এইটা হচ্ছে একটা বিষয়। আর বিশ্বের মানচিত্র হচ্ছে প্রতি দশকে কমপক্ষে একবার পরিবর্তন হয়, এই রেকর্ড আছে। এখন আর আসলে একদম যদি সত্য কথা বলি, তাহলে এখন হচ্ছে এই যে সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়, এই কূটনীতিক ফর্মুলার যুগ শেষ। আরো 2 দশক আগেই শেষ, 2-3 দশক 4 দশক আগেই শেষ। এখন হচ্ছে কি, মাইট ইজ রাইট, যার শক্তি আছে, হ্যাঁ, ফলে আপনাকে আপনার জন্য আপনার শক্তি মোকাবেলা করতে হবে। আচ্ছা, আজকে আমরা আমাদের সমাজকে আমরাই নষ্ট করছি আসলে। এটা সব জায়গায়, আপনার সারা বিশ্বে যেগুলো পিছিয়ে আছে দেশ, ঠিক আছে, আমরা বলতো আজকের আলোচনায়। হ্যাঁ, সর্বশেষ দর্শক এক কমেন্টে পড়ে আমরা আলোচনায় চলে যাচ্ছি। এমডি হযরত আলী সীমান্ত বলছেন, আপনাদের অনুষ্ঠানটা আলোচনা ভালো লাগে, ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় দর্শক, আজকে যেহেতু আমাদের কমেন্টে অনেকের যুক্তরাষ্ট্রের কথা আসলো, দাদা বললেন প্রথমে, সে এখন সারা পৃথিবীর ফোকাস তো কয়েকটা নির্দিষ্ট দেশের দিকে থাকে, ধরেন মধ্যপ্রাচ্যের দিকে থাকে, তারপরে ফোকাসটা চলে গেল ইউক্রেন রাশিয়ার দিকে, ন্যাটোর দিকে, ইউরোপের দিকে। এখন ফোকাসটা ওটা চলছে, ওইগুলো চলমান রয়েছে। এখন ফোকাসটা রয়েছে আমাদের এশিয়ায়। আপনি আসিয়ান সম্মেলন বলেন বা এপেক, সামনে যে সম্মেলন আছে, মালয়েশিয়া থেকে শুরু করে দক্ষিণ আফ্রিকা, মাঝে জাপান বা কোরিয়া। এখন আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে, এই যে দ্বিতীয় মেয়াদের বা আমরা যদি ট্রাম্পের 2টা মেয়াদে ধরে মানে দীর্ঘ সফর এশিয়ায় উনি এখন করছেন, আসলে মালয়েশিয়ায় কি হলো, আর এই সফরের লক্ষ্যটা কি? মার্কিন যুক্তরাষ্ট্রে ট্যারিফ বৃদ্ধি করা, নাকি আপনার সে বাফার স্টেট? দেখেন, এটা তো একটা আছেই, ট্যারিফ তো আছেই, সঙ্গে কি যুক্ত হবে? মানে এমনি কিন্তু মালয়েশিয়ায় যায় নাই। শীর্ষ নেতাদের বৈঠকের আগে কিছু সাইডলাইন বৈঠক হয়, যে প্রস্তুতিমূলক বৈঠক। এই বৈঠক কিন্তু চীনের সাথে যে বাণিজ্যের প্রস্তুতিমূলক বৈঠকটা কিন্তু হয়ে গেছে মালয়েশিয়া না, এটা কিন্তু পঞ্চমবার। হ্যাঁ, পঞ্চমবার এসে যুক্তরাষ্ট্র বুঝতে পেরেছে যে আসলে চীন যে তার অবস্থানে আছে। এবং আমি আপনাকে কিন্তু এক আলোচনায় বলেছিলাম যে এই 100% ট্যাক্স আরোপ করেছে যুক্তরাষ্ট্র, কিন্তু এটা চীনের উপর প্রয়োগ করতে পারবে না, স্থগিত হবে। আমি কিন্তু বলেছিলাম কি কি কারণ, ওটা আমরা ব্যাখ্যা করেছি, সেটাও কিন্তু আমরা ব্যাখ্যা করেছি আগের পর্বে। কিন্তু আসলে দেখা গেল কি, যে এই যে চীনের যে আপনার কি বলে রিয়ার আর্থের কথা বলবেন, উপপ্রধানমন্ত্রী, তার সাথে হচ্ছে মার্কিন ট্রেজারি, হ্যাঁ, দুইজনে মিটিং করলো। এই মিটিংয়ে কি হলো? মিটিংয়ে হচ্ছে যে ডিসিশনটা কি আসলো, যে 100% যে কর আরোপ, এটা যুক্তরাষ্ট্র স্থগিত করতে পারে। ঠিক আছে, এখন দেখেন যে এই জিনিসগুলো, আরও কিছু বিষয় আছে, আমি হচ্ছে মূল যে বিষয় এই 2টা জিনিস বললাম, এই 2টাতে তাহলে
একটা সম্মত হলো, তার মানেটা কি দাঁড়াইলো দেখেন। যুক্তরাষ্ট্রের যে একঘেয়েমি, সেই একঘেয়েমিতে যে দক্ষিণী রাজনীতি যে চেঞ্জ হয়ে যাচ্ছে, হ্যাঁ, এইটা কিন্তু বুঝতে পেরেছে। এখন দেখেন, আগে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপান ধ্বংস করার পর জাপানে বিনিয়োগ করেছে কে? যুক্তরাষ্ট্র। পানিশমেন্ট হিসাবে এটা, যে জাপানকে যুক্তরাষ্ট্র গড়ে দিয়েছে, সেই জাপান এখন যুক্তরাষ্ট্রে বিনিয়োগ করতে যাচ্ছে কত? $550 বিলিয়ন। দিস ইজ অ্যালার্মিং ফর আমেরিকা। সেটাই তো, আমেরিকানরা সেটা মানুক আর না মানুক, হ্যাঁ, অর্থনীতিবিদ এই কথাগুলোই বলছে। এর বাইরে যাওয়ার সুযোগ নেই, কথার বাইরে যাওয়ার সুযোগ নাই। যুক্তরাষ্ট্রের জন্য এটা কত বড় অ্যালার্মিং। ধরেন চীনের সাথে চুক্তি করছে বা দেশে দেশে চুক্তি করছে, মূল জিনিস কি? মূল জিনিসটা ট্রাম্প বুঝাইতে যাচ্ছে যে দেখেন, নির্বাচনের আগে আমি চীনের সাথেও চুক্তি করেছি। আলটিমেটলি যে আপনি ধরেন যে আপনি আমার সাথে চুক্তি করলেন না, আমি ট্রাম্প, আমার সাথে আপনি চুক্তি করলেন, চুক্তি করলেন কি? আপনাকে 25টা এয়ারক্রাফট কিনতে হবে। আমি 25টা এয়ারক্রাফট আপনার কাছ থেকে আমি কিনলাম, আমি কিনলাম, হ্যাঁ, আপনি 25টা এয়ারক্রাফট আমাকে কত দিনে দিবেন? এটার একটা সীমাবদ্ধতা অবশ্যই। আপনার কত, আপনি তো টাইম নিয়েছেন, আপনি আমাকে যে টাইম নিয়েছেন এই টাইমের মধ্যে আপনাকে দিতে হবে। ইনফ্যাক্ট যদি আমার এয়ারক্রাফট যদি আকাশে যদি সমস্যা হয়, যদি সেটা যদি ক্রাশ করে, সেই জবাব দিয়েও কিন্তু আপনাকে করতে হবে, যেহেতু আপনি হচ্ছে কোম্পানির মালিক, আপনি তৈরি করেছেন। ক্লিয়ার? এখন দেখেন যে এই যে শত শত এয়ারক্রাফট তৈরি করে, এটা বোয়িং এর পক্ষে সম্ভব? মাথা খারাপ। বোয়িং এক বছরে কয়টা এয়ারক্রাফট তৈরি করে? 6টাও তো না, 16টা না 19টা এয়ারক্রাফট জানি তৈরি, মনে হয় গত বছর তৈরি করছে বা কিছু সামথিং, আর একটু বেশি হইতে পারে। 100-200 চুক্তি করছে। আমি হচ্ছে ইয়ে করে সংখ্যাটা বলতে পারছি না, হোয়াটএভার। কিন্তু এইটা তো সম্ভব না যে 300 এয়ারক্রাফট আপনি দিতে দেবেন। কারণ হচ্ছে কি, বোয়িং হচ্ছে এয়ারক্রাফট অ্যাসেম্বলিং করে, যন্ত্রপাতি যেমন ধরেন ইঞ্জিন নেই জেনারেল কোম্পানি থেকে, হ্যাঁ, জেনারেল ইলেকট্রনিক্সের, আরেকটা পার্টস আরেক দেশে, আরেকটা পার্টস আরেক দেশে। তো ওই দেশগুলোকেও তো যন্ত্রপাতি সরবরাহ করতে হবে, সময় দিতে হবে। তাহলে কি দাঁড়ায়? এখন দেখেন, এয়ারক্রাফট যুক্তরাষ্ট্র না দিতে পারে, তখন কি হবে? কেন, আমি তো টাকা দিয়ে দিচ্ছি আপনাকে, তাহলে কি আবার তখন কি আমি আপনাকে চাপ দিতে পারবো যে আপনি কেন এয়ারক্রাফট দিতে পারলেন না, বা এর জন্য আপনি ডিফল্ট, আপনার সাথে আমি চুক্তি বাতিল করবো, এরকম কিছু কি আছে চুক্তিতে? আপনি কি জানেন? বাতাসের উপরে চুক্তি সই করতেছে। ডেফিনেটলি বাতাসের উপরে, আমি ওই কথাটাই বলতেছি। এখন দেখেন, যে এয়ারলাইন্সের এয়ারক্রাফট দরকার, সে কিন্তু বোয়িং এর সাথে যে চুক্তি করছে ওই আশায় বসে থাকবে না, সেই এয়ারবাস থেকে এয়ারক্রাফট নিয়ে নিবে। অ্যান্টোনভ যেমন পৃথিবীর সবচেয়ে বড় উড়োজাহাজ তৈরির রেকর্ডকার ইউক্রেনের অ্যান্টোনভ। এরপরে হচ্ছে যাত্রীবাহী না কার্গো? হ্যাঁ, কার্গো বিমান, রাশিয়ার প্রযুক্তিতে ইউক্রেনের। আচ্ছা, কিন্তু এইটাও তো শেষ হয়ে গেল, ইউক্রেনের এই ব্যবসাও তো শেষ হয়ে গেল আলটিমেটলি। তো যেটা হচ্ছে কি, এখন সবচেয়ে বড় উড়োজাহাজকার এয়ারবাস, যাত্রীবাহী উড়োজাহাজ। এরপরে বোয়িং এর সবচেয়ে বড় উড়োজাহাজ হচ্ছে কি, বোয়িং 747। এখন তো এটা উৎপাদনই বন্ধ করে দিয়েছে। যার যে জিনিসের দরকার, হ্যাঁ, যদি ব্যবসা করতে হয় তাহলে ঝুঁকি নিতে হবে, এটা তো বাস্তব। এটা আমেরিকা কবে ডেলিভারি দিবে ওটার জন্য কেউ বসে থাকবে না। ফলে যেটা হচ্ছে কি, হ্যাঁ, যে এই যে আমেরিকা, আমি কি বলছিলাম, যে আমেরিকার যে দেশজ বাজার, সেইটা যদি মোট জিডিপির 200% ক্রস করে, তাহলে হচ্ছে কি হয়, সেটা বাজার আর সহ্য করতে পারে না। ফলে যেটা হয়, হ্যাঁ, কোলাপস করে। তাই তো, এটা আমি এর আগের পর্বে ক্লিয়ার করে দিয়েছি। এখন দেখেন, যদি হয়, হ্যাঁ, তাহলে এই যে এয়ারক্রাফট, এইগুলা ডেলিভারির জন্য তো এইগুলা কেনার জন্য ট্যাক্স নিচ্ছে না যুক্তরাষ্ট্র? ওই ট্যাক্স যদি ট্রাম্প নিয়ে নেয়, তাহলে পরের গভর্নমেন্টগুলো এসে কি করবে? তখন কি আবার ট্যাক্স নিবে, ট্রেজারি তো ফাঁকা হয়ে যাবে। আচ্ছা, তো দেখেন, এইগুলো হচ্ছে যে ট্রাম্প প্রশাসনের ভুল সিদ্ধান্ত। এই ভুল সিদ্ধান্তগুলোর খেসারত, হ্যাঁ, আরো বাজেভাবে কিন্তু দিতে হবে যুক্তরাষ্ট্রকে। এখন এক সময় দেখা গেত যে বাংলাদেশ থেকে অনেক বাংলাদেশি তাদের পরিবারকে যুক্তরাষ্ট্রে নিয়ে গেছে। এখন সেই জিনিসটা কিন্তু কমে আসছে। কেন? ভিসা দিতে ধীরগতি। এটা সবাই মনে করে ডোনাল্ড ট্রাম্প করেছে, আসলে কিন্তু কাজটা ডোনাল্ড ট্রাম্প করে নাই।
এই থিওরির যে প্রবক্তা সেও কিন্তু নোবেল লরিয়েট বারাক ওবামা, এবং তিনি কিন্তু এটা শুরু করেছেন, কাউকে বুঝতে দেন নাই। আমরা দায়ভারটা দিই ট্রাম্পের উপর, আমরা দায় দিলাম কার উপরে? ট্রাম্পের উপর। আচ্ছা আমরা আসিয়ানে ফিরে আসি। আচ্ছা আমরা দেখেন এখন যেটা লোনের ব্যাপার, এখন যেটা হচ্ছে কি, তাহলে কি দাঁড়ালো যে জাপান লোন দিচ্ছে, আপনি দেখেন জাপান বিনিয়োগ করছে যুক্তরাষ্ট্রে, লোন দিচ্ছে না, বিনিয়োগ করছে, ইনভেস্ট করছে। আর কি করবে জাপান হচ্ছে কি, জাপান ছোটখাটো শিল্প কারখানা যেগুলো, এইগুলো অন্যান্য দেশে স্থানান্তর করে সে হচ্ছে ভারী শিল্প তৈরি করে। সেই জাপান হচ্ছে যুক্তরাষ্ট্র থেকে পিক আপ কিনবে। ওকে, আর কি করবে? সয়াবিন এবং গ্যাস ক্রয় করবে। গ্যাস ক্রয় করবে, এটা ঠিক আছে, হ্যাঁ, সয়াবিন এটাও ঠিক আছে, খাদ্য নিরাপত্তা। কিন্তু পিক আপ ট্রাক যে ক্রয় করবে, জাপান যদি কোনো দেশ থেকে পিক আপ ট্রাক ক্রয় করে, তাহলে বুঝতে হবে যে এখানে কি পরিমাণ চাপ আছে। একমাত্র কারণ কি, জাপানের উপর যে কঠোর শুল্ক, শর্ত একটাই, সেটা স্থগিত রাখতে হবে। তাহলেই পরে জাপান এই $550 বিলিয়ন বিনিয়োগ করবে, অন্যথায় না। পিক আপ ট্রাক, সয়াবিন, গ্যাস ক্রয় করবে। দুইটা আপনি বলেন যে ওটা, সেটা আমি কিন্তু আপনাকে দুইটা জিনিস ক্লিয়ার করে দিলাম। অবশ্যই। এখন বলা হচ্ছে যে এপেক সম্মেলনের সাইডলাইনে বৈঠক করবে শি জিনপিং এবং ডোনাল্ড ট্রাম্প, মানে দুই শীর্ষ নেতা, রাইট? এখন দেখেন এইটার দিকে কিন্তু এই নতুন বিশ্বের ভারসাম্যের নতুন বার্তা পাবে, কিন্তু অনেক কিছু নির্ভর করছে। কি তাহলে আমি যদি একটু অ্যানালাইসিস করি কি হতে পারে বইটা, যে তাহলে আমি আগে যুক্তরাষ্ট্র এবং চীনের যে এই যে শুল্ক যুদ্ধ বা বাণিজ্য যুদ্ধ বা এই যে বৈরী সম্পর্ক, এর পিছনে যে কারণগুলো আছে একটু যদি আমি আপনার সাথে তুলে ধরি, তাহলে আমি মনে করি যে দর্শকরাও বোধহয় কিছুটা সহজ ভাষায় ছোট করে বুঝিয়ে দেন। তাহলে কি দেখেন, একটা হচ্ছে যে বাণিজ্য, প্রযুক্তি, সামরিক প্রভাবের প্রতিযোগিতা, এইগুলো কিন্তু এক সাইডে। তাহলে আরেক সাইডে কি আছে? সীমিত কৌশল ব্যবস্থাপনা এবং ডায়লগের চেষ্টায় সমন্বয়। আপনি জিনিসটা বুঝেন, তার মানে কি, ব্যবস্থাপনা এবং সমন্বয় এক সাইডে, আর এক সাইডে হচ্ছে যে এই যে তীব্র বাণিজ্য নিয়ে যে তীব্র প্রতিযোগিতা বা প্রযুক্তি বা সামরিক প্রভাবের যে আপনার প্রতিযোগিতা, এইগুলা। তাহলে এইগুলো যদি করে, হ্যাঁ, তাহলে মূল জিনিসটা দেখেন কি, করোনা পরবর্তী সময়ে যে জিনিসগুলো হচ্ছে কি, যে চীন কি চেষ্টা করেছে যে তার অর্থনীতি পুনরুদ্ধারে। করোনায় সবচেয়ে যুক্তরাষ্ট্র ক্ষতিগ্রস্ত, কিন্তু তার চেয়েও বেশি ক্ষতিগ্রস্ত কিন্তু চীন। 2 বছর উৎপাদন বন্ধ রেখে একটা দেশ, আপনার চিন্তা করেন যে কিভাবে এখনো পর্যন্ত শীর্ষ পর্যায়ে, একদম শীর্ষ পর্যায়ে আছে। আর কি, টেকনোলজির জন্য পুরস্কারবিহীন প্রতিযোগিতা করা, বা তাইওয়ান এবং দক্ষিণ চীন সাগর করে যে বৈরী সম্পর্ক, এই জিনিসগুলো অবশ্যই আসবে। অবশ্যই। এখন দেখেন, যদি মধ্যমেয়াদী বাণিজ্য আলাপ হয়, যে রিয়ার আর্থ বা রপ্তানি নিয়ন্ত্রণ ইস্যু বা নেতৃত্ব পর্যায়ের সম্পর্ক নর্মালাইজেশন বা প্রতিস্থাপন, এই বিষয়গুলো যদি আসে, হ্যাঁ, তাহলে কি হবে? দর্শক, এইগুলো কিন্তু চিন্তার বিষয় এবং প্রত্যেকটা ইস্যুই কিন্তু ভাববার বিষয়। এখন দেখেন, এই বিষয়গুলো নিয়েই কিন্তু যে দুই দেশের যে কূটনীতিকরা, তারা কিন্তু নিজেদের মতো করে নিজেদের রুটম্যাপ তৈরি করেছে, যেগুলো হচ্ছে এই শীর্ষ বৈঠকে আলোচনা হবে। আলোচনার টেবিলে যেসব ইস্যুগুলো যাবে, এই ইস্যুগুলাই এতক্ষণ আমি আপনাদের সাথে আলোচনা করলাম। এখন দেখেন, আমার একটা প্রশ্ন দুইজনের কাছে, আপনি আমার হয়ে করেন, সেটা হচ্ছে এখানে কি ইউক্রেন রাশিয়া ওয়ার বা পুতিন নিয়ে কোনোই আলোচনা হবে না? এখানে আসবে, এইটাও আসবে, এই যে রপ্তানি আমদানি, তখন এটা রপ্তানির মধ্যে চলে আসবে, প্রযুক্তির মধ্যে চলে আসবে, সেটাই। হ্যাঁ, মানে আমি কেন বললাম দাদা, কিছুদিন আগে থেকে কিন্তু ট্রাম্প বারবার বলছে যে শি জিনপিং পারে পুতিনকে বোঝাতে, এতদিন বলছে এরদোগানের কথা, এখন বলছে শি জিনপিং। এবং এইটাও বলি, আপনি যেহেতু কথাটা তুলেছেন, এইটাও বলি, এবং রাশিয়া এই যুদ্ধ থামানোর জন্য এই সম্মেলনে সম্ভবত ডোনাল্ড ট্রাম্প চীনকে, হ্যাঁ, আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানাবে,
হ্যাঁ রাশিয়ার সাথে কথা বলে যুদ্ধবিরতি চুক্তির একটা পর্যায়ে যায়। ঠিক আছে, এখন দেখেন যে বৈঠকে যদি এই জিনিসগুলো যদি হয়, হ্যাঁ, তাহলে যদি আলোচনা সফল হয় তাহলে কি হবে? আমি হচ্ছে কি সম্ভাব্য যেসব বিষয়গুলো আছে এই বিষয়গুলো আমি তুলে আনলাম যে টেবিলে যেসব বিষয় আসবে, কিন্তু আলোচনা যদি সফল হয় তাহলে কি হয়? ইম্প্যাক্টটা পড়বে, তাহলে তো একটা তাহলে একটা নতুন সমঝোতায় যেতে হবে তো, নাকি? মানে এই যে আলোচনাগুলো যে আমরা যে একমত হইলাম, হ্যাঁ, ঐক্যমত্যে আসলাম, সেই ঐক্যমত্যগুলো কি আমাকে একটা এগ্রিমেন্ট লাগবে না পরে যদি আমি অস্বীকার করি? হ্যাঁ, কারণ এই জিওপলিটিক্সে একটা শব্দ আছে, নাম হচ্ছে টেকো। হ্যাঁ, তো আমরা যাই না, একটা জিনিস বলি যে এটা আমি কিন্তু মাঝে মধ্যেই বলি, তো যেটা হচ্ছে কি, তাহলে কি হবে? মেনেস্ট কম্পিটিশন একটা আপনার কাঠামো দাঁড় করাতে হবে, সেই কাঠামো অনুযায়ী নতুন চুক্তি হবে, যেখানে হচ্ছে কি নতুন সম্ভাবনা এবং নতুন ঝুঁকি সৃষ্টি হবে। সম্ভাবনার সঙ্গে সঙ্গে ঝুঁকিও, আমি তো বললামই নতুন সম্ভাবনা এবং নতুন ঝুঁকি। ইন্টারেস্টিং। এখন এই কথাটা হচ্ছে কি, এই কথাটা আপনি যখন বললেন যে দক্ষিণ এশিয়ায় কি হবে, দক্ষিণ এশিয়া, এই ঝুঁকিটা কিন্তু তখনই আমার মাথায় আসছে। আচ্ছা, ঠিক আছে, জাস্ট আমি তখনই চিন্তা করছি। এখন দেখেন তাহলে কি হবে, নতুন সমীকরণ যদি বিশ্ব বাণিজ্য ব্যবস্থায় যদি নতুন সমীকরণ হয়, সেই ক্ষেত্রে কি হবে আপনি সেইটা বলেন। হ্যাঁ, সেটাই তো আমি জানতে চাচ্ছি, বলেন। তাহলে কি হবে? তাহলে নতুন করে সরবরাহ শৃঙ্খল তৈরি হবে, বিনিয়োগ, সাইবার নিরাপত্তা, কিন্তু আঞ্চলিক সামরিক কৌশল, সেইখানে দক্ষিণ চীন সাগরের ব্যবস্থা, তাইওয়ান ইস্যু, হ্যাঁ, এই দক্ষিণ এশিয়া ইস্যু, এই সবকটাই তো আসবে। তাহলে তো ম্যাসিভ পরিবর্তন। আপনি যে কথাগুলো বলছেন, সম্ভাব্য যদি এটা সরবরাহ শৃঙ্খল যদি চেঞ্জ হয় তাহলে কি হবে? অনেক কিছুই। এখন দেখেন যে যুক্তরাষ্ট্রের, হ্যাঁ, ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি, আর চীনের হচ্ছে রোড অ্যান্ড বেল্ট ইনিশিয়েটিভ। তো রোড অ্যান্ড বেল্ট ইনিশিয়েটিভ তো আপনাকে ইয়েকে ছাড় দিবে? রাশিয়া তো একটা তো আরেকটাকে চ্যালেঞ্জ জানাচ্ছে। এই চ্যালেঞ্জের কাজটাই করবে হচ্ছে এই নতুন সরবরাহ শৃঙ্খল এবং বিনিয়োগ, এটাই করবে। হ্যাঁ, আপনি এতক্ষণ বলছিলেন এই দুই বড় নেতার কথা, শৃঙ্খলার কথা, চেইন সিস্টেম, সব কিছু ঠিক আছে। আমি বলছি যে এটার কারণে তো দক্ষিণ এশিয়া একটা প্রভাব পড়বে, এটাও আপনি বললেন। এখন আমাদের বাংলাদেশে নিশ্চয়ই একটা প্রভাব পড়বে, ভালো মন্দ। তো এটা আপনি একটু সংক্ষিপ্ত আকারে বলেন। আগে ধন্যবাদ আপনার এই প্রশ্নটার জন্য। প্রশ্নটা গুরুত্বপূর্ণ এবং এই অংশটা কিন্তু বোঝার বিষয়। এখানে আমি যদি করি, হ্যাঁ, এইখানে যেটা হচ্ছে, এইখানে বাংলাদেশের প্রথম যে কাজটা, কূটনৈতিক কৌশলটা বাংলাদেশকে আগে কাজে লাগাতে হবে। বহুমুখী কূটনৈতিক কৌশল কাজে লাগানো ছাড়া বাংলাদেশের হাতে দ্বিতীয় কোনো রাস্তা নেই। কারণ হচ্ছে কি, দেখেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের, হ্যাঁ, উন্নয়ন অংশীদার, চীনও বাংলাদেশের উন্নয়ন অংশীদার। ঠিক আছে, কারো বিনিয়োগ কিন্তু কম না। অর্থনৈতিক, নিরাপত্তা, প্রযুক্তি, এই সবকটাতেই কিন্তু দুই দেশেরই বড় বিনিয়োগ, রাইট, বড় প্রভাব। এখন যেটা হচ্ছে কি, এই যে আমি একটু আগে বলছিলাম কি, যে ম্যানেজড কি কম্পিটিশন, এই যে ম্যানেজড কম্পিটিশন, এই ম্যানেজড কম্পিটিশন তো নিয়ন্ত্রণ করতে হবে। এই নিয়ন্ত্রণটা হচ্ছে যে যত স্মার্টলি করবে, হ্যাঁ, সে গেইনার হবে। তাহলে কি রকম হবে? আমি যদি বাণিজ্য এবং সরবরাহ শৃঙ্খলটা যদি একটু দেখি, তাহলে দেখেন কি দাঁড়ায়। ভূরাজনৈতিক সামগ্রিক প্রভাবটা কোথায় পড়বে? হ্যাঁ, এখানে বাংলাদেশের সুযোগ আছে, বঙ্গোপসাগর, আমাদের যে গভীর সমুদ্র বন্দর, এই দুইটা জিনিস ব্যবহার করতে। কিন্তু আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, বন্দর কিন্তু বাইরে দেওয়া যাবে না, নিজেদের মধ্যে রেখে এটা করতে হবে। বন্দর বাইরে দিলে কিন্তু শ্রীলঙ্কার মতো অবস্থা হয়ে যাবে। সেজন্য এটা সবসময় বাংলাদেশের হাতে। এই প্রেক্ষাপটে বাংলাদেশের উচিত হবে বাংলাদেশের সমুদ্র বন্দর এবং একদম টোটাল গ্রিপে রাখা,
কারণ আমি কি বললাম যে বাণিজ্য এবং সরবরাহ শৃঙ্খলের কারণেই আমাদের যে মাতার বাড়ি গভীর সমুদ্র বন্দর এটা কিন্তু গুরুত্বপূর্ণ জায়গা হয়ে যাবে। হ্যাঁ, ফলে যেটা হবে কি দেখেন যে কৌশলগত উপস্থিতির কারণে যুক্তরাষ্ট্র চীন দুইটাই কিন্তু ভারসাম্য রক্ষায় একটা চ্যালেঞ্জে পড়ে যাবে, একটা চ্যালেঞ্জে পড়ে যাবে। কারণ হচ্ছে এইটা হচ্ছে একদমই মধ্যবর্তী জায়গা, ওইদিকে গেলে হচ্ছে চীনের বলয়, এইদিকে গেলে হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের মার্কিন বলয়, দুইটার মাঝামাঝি একদম যে মোটামুটি একটা নিউট্রাল জায়গা কিন্তু এটা। ফলে যেটা হচ্ছে এটা কিন্তু প্রভাব পড়বে। এখন দেখেন যে প্রযুক্তি, ডিজিটাল স্পেস বা টেলিকম বা আইটি সেক্টরের যে এইগুলা যে আমাদের যে সক্ষমতা, এই সক্ষমতা বাড়াইতে এই দুই দেশের কাছ থেকে যে সুযোগগুলো নেওয়ার, সেটা কিন্তু আমি আপনাকে কিন্তু একটু আগেই বলেছিলাম যে বহুমাত্রিক কূটনৈতিক কৌশল খাটানো, না হলে পরে এই জিনিসগুলো আদায় করা যাবে না। হ্যাঁ, যদি না যায় তাহলে আমি আরেকটা কথা বলছিলাম কি, ঝুঁকির কথা বলছিলাম, সাইবার ঝুঁকি বাড়বে। একটা দেশ আছে, হ্যাঁ, সে তাদের এইড দিয়ে হচ্ছে এইখানে, হ্যাঁ, বাংলাদেশের ডিপ স্টেট চালায়, সব দেশেই করে, চেষ্টাটা করে, সব দেশেই চালায়, চেষ্টাটা অন্তত দেশে দেশে একদম দেশের পর দেশ ধ্বংস করে দিয়েছে। হ্যাঁ, এখন দেখেন যারা কিন্তু হ্যাঁ তাদের যে সাইবার আর্মি হচ্ছে মুহূর্তের মধ্যে পৃথিবীর যে কোনো এলাকার যে আপনার ব্যাংকিং খাত বলেন বা এই সব খাতকে তছনছ করে ফেলতে পারে। হ্যাঁ, এবং তারা হচ্ছে প্রপাগান্ডা ছড়ানোর হেডমাস্টার, একদম সোজা খাস বাংলা যদি বলি তাহলে যেটা হচ্ছে এইগুলা তো এই, হ্যাঁ, ফলে কি হয়, এইগুলা করলেই তো দেশের মানুষের মাঝে কি হয় যে বিদ্বেষ সৃষ্টি হয়। দেশের মানুষ মানে রাষ্ট্রের ভিতরে রাষ্ট্র, তখন দেশের মানুষ চিন্তা করতে শুরু করে যে আমাদের সরকার আমাদের সাথে প্রতারণা করেছে। ফলে যেটা হচ্ছে কি উত্তেজনা বাড়ে, সংঘাত সৃষ্টি হয়, যেটা আমরা দেশে দেশে দেখে, এটা আমরা বিভিন্ন দেশে দেখে আসছি, দেখছি। সর্বশেষ হচ্ছে পেরুতে দেখছি এখন। হ্যাঁ, এখন দেখেন নীতিগত কিছু সুপারিশের দরকার আছে এই জন্য। তাহলে যদি আমার সুপারিশ বলি নীতিগত সুপারিশ, তাহলে সেইগুলো কি রকম হইতে পারে বলেন? ঝুঁকির একটা মানচিত্র তৈরি করে ফেলা। আচ্ছা, রাইট। মানচিত্র বলতে তো আপনার ঝুঁকির একটা মানচিত্র তৈরি করে একটা টাস্ক ফোর্স করা আগে, অবশ্যই, যে আমাকে কোথায় কোথায় এই টাস্ক ফোর্সের কাজ হচ্ছে কি কি ঝুঁকি আছে সেগুলো আইডেন্টিফাই করবে। হ্যাঁ, এবং সেটা প্রায়োরিটি বেসিস লিস্ট করবে। এটা হচ্ছে স্বল্প মেয়াদে, দীর্ঘমেয়াদে তার কোনো কাজ নাই। আচ্ছা, আর এরপরে কি, এরপরের কাজটা হচ্ছে আমাদের যে অবকাঠামো আছে, হ্যাঁ, প্রকল্প আছে, এই প্রকল্পগুলো পুনর্মূল্যায়ন করে কোথায় কি আছে, কার কতটুকু যাবে, বিনিয়োগ কতটুকু কিভাবে ব্যয় হয়েছে, এইসব জিনিসকে ট্রান্সপারেন্ট করা। এটা মধ্যমেয়াদী হলেই ভালো আপনার মতে? মধ্যমেয়াদী। এবং আর কি স্থানীয় প্রযুক্তি এবং মানব সম্পদের যে বিনিয়োগ বিষয়টা, এইটা করতে হবে কি লং টার্ম, এইটা করতে হবে লং টার্ম। কারণ হচ্ছে কি যে আপনি তো আপনার দেশের মানুষকে দিয়েই কিন্তু আপনার রেসে নামতে হবে ফাইনালি। হ্যাঁ, আপনাকে তো হায়ার করে নিয়ে আসতে হবে। আপনার যদি দক্ষ প্রশিক্ষিত জনবল না থাকে আপনি কিন্তু রেসে দৌড়াইতে পারবেন না, পিছিয়ে যাবেন বরাবর। ফলে যেটা হচ্ছে দীর্ঘমেয়াদে হচ্ছে এই কাজে বিনিয়োগ করতে হবে, মানব সম্পদ উন্নয়নে বিনিয়োগ করতে হবে। আমাদের যে খালি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করলেই হবে না বা করলেই হবে না, মূল তো মানুষ, মূল হচ্ছে মানুষ। দক্ষ জনশক্তি তৈরি করা। দাদা, আপনার এই সুন্দর কথা দিয়ে আজকের অনুষ্ঠান শেষ করছি। আপনার কাছে আরো তথ্য ছিল, আমরা দর্শকদের বলছি আপনাকে আশ্বস্ত করছি, এটা নিয়ে আমরা এই সপ্তাহে আপনার সাথে আবার বসবো। অন্য কোনো সেগমেন্ট হলেও এটা আমরা ওর মধ্যে ইনপুট করে দিব। সুপ্রিয় দর্শক, দাদা আপনাকে প্রথমে ধন্যবাদ, যে সুন্দর একটা আলোচনা, বিশ্ব সংযোগ ছিল। তারপরে যেহেতু প্রভাবটা বাংলাদেশের উপরে আসবে, এশিয়ার মধ্যে আছে আসিয়ান সম্মেলন, সবকিছু মিলিয়ে তারপরেও আমি কিন্তু চাই, জানেন কি? আচ্ছা, আমি চাই যে টেরিফ টেরাস, হ্যাঁ, যেটা নতুন খেলা শুরু হয়েছে, হ্যাঁ, এইটা বন্ধ হোক। ধন্যবাদ দাদা আপনাকে। সুপ্রিয় দর্শক, আমাদের ভিডিওগুলো লাইক, কমেন্টে শেয়ার করবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজ এখানে বিদায় নিচ্ছি, আগামীকাল দাদা আপনার সাথে দেখা হচ্ছে আবার, নিশ্চয়ই আশা করি। আচ্ছা, তাহলে এই বিষয়টা কিছুটা আরেকটু বলবেন, আর নতুন কোনো তো বিশ্ব রাজনীতির সেটা ডিপেন্ড করবে দর্শকদের চাহিদার উপর। আপনারা আমাদের কমেন্টে লিখবেন কি জানতে চান। তা আজ এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।